দর্শক, বলা হয় প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন। অনেক প্রবাসী দেশের ক্রান্তিকালে স্বেচ্ছাসেবীদের মতোই নিজেদের সময়, মেধা ও সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছেন। সেই সব স্বপ্নবাজ মানুষদের কথা বলবো আরটিভির নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসে। আপনাদের সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক। আর আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী, ইনভেস্টর এবং সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুল মান্নান। স্বাগতম ভাইয়া আপনাকে। কেমন আছেন? আসসালাম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভীষণ ভালো আছি এবং আপনাকে পেয়ে সত্যি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। ভাইয়া, দীর্ঘদিন পর দেশে আসা, প্রায় 8 বছর, তাই না? 8 বছর। কেমন লাগছে? প্রথমত বিসমিল্লাহির রহমানির রহিম, দেশ এবং প্রবাস থেকে যারাই আরটিভির দর্শক যারাই এখনই এই উপস্থিত আমাদেরকে দেখতে পাচ্ছেন, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি প্রথমত এখন আসি না, আমি 5 আগস্টের পরে আমরা আসছি। এই নিয়ে আমার 3 টাইম হয়ে গেছে আসা দেশে। 3 টাইম, গত 7 বছর 8 বছর আসতে পারিনি। সেই সুবাদে আবার নতুন করে দেশে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং দেশের মাটিতে পাড়া দিতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে আমাদের থেকে সবাই, এবং আমরাও আসলে সেই আনন্দটা আপনার চোখে মুখে দেখতে পাচ্ছি যে মায়ের ছেলে মায়ের কোলে চলে এসেছে। বিষয়টা এমনই। ভাইয়া, আপনি দীর্ঘদিন থেকে সৌদি আরবে ব্যবসা করছেন, ইনভেস্টর হিসেবে কাজ করছেন। এটি যদিও আপনার নতুন পরিচয় আপনি বলছিলেন। এই দীর্ঘ সময়ে বিদেশের মাটিতে আপনার নাম উজ্জ্বল করে চলেছেন আপনি, এই অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ। শুধু আমি না, আমার মতো আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে। আমরা যদি প্রবাসে আজকে 36 বছর আমি প্রবাসে, যেহেতু আমরা সবাই যখনই এখান থেকে যাই আমরা ছোটখাটো একটা চাকরি নিয়ে গেছিলাম। আচ্ছা। আমার স্পষ্ট খেয়াল আছে, আমি সৌদি আরবে গেছি 1000 রিয়াল স্যালারিতে। আচ্ছা। সে 86-এ। আচ্ছা আচ্ছা। আমরা আস্তে আস্তে চাকরি করেছি, আস্তে আস্তে কিছুদিন পরে সৌদির ভাষা শিখেছি। সৌদির ভাষা শেখার পরে আমরা আস্তে সৌদির সাথে একতা প্রকাশ করছি, ওনাদের সাথে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করেছি। আচ্ছা। এখন ইনভেস্টার রয়েছে। গততে ইনভেস্টার হওয়ার কোনো সুযোগ ছিল না, গত 30 বছর কোনো ইনভেস্টার হওয়ার সুযোগ ছিল না, যেহেতু আমরা সৌদির সাথে আন্ডার টেবিলে কাজ করতাম। যে ব্যবসা করতাম সৌদি 50% নিয়ে যেত, আমরা 50% নিয়ে যেতাম। সেই সুবাদ আমরা আস্তে আস্তে কাজ করেছি। আপনি বলছিলেন যে দীর্ঘদিন থেকেই আপনি সৌদি আরবে এবং সেখানে গিয়ে ভাষা শেখার ব্যাপারটা আপনি উল্লেখ করেছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং একই সাথে আমি বলবো যে ইংরেজি যেহেতু আমরা ছোটবেলা থেকে একটু একটু করে শিখি, ইংরেজি সম্পর্কে একটা ধারণা কিন্তু থাকে, কিন্তু গিয়ে একদম নতুন একটা পরিবেশে নতুন একটা ভাষা, এই ভাষা শিখতে কেমন বেগ পেতে হয়েছে? মধ্যপ্রাচ্যে কিন্তু প্রথমত হলো সৌদি আরব, বিশেষ করে এখন বর্তমানে যে নতুন জেনারেশন আসছে এনারা সম্পূর্ণ ইংলিশের ব্যাপারে একদম আপডেট, কিন্তু আগে এইটা ছিল না। গত 30 বছর আগে সৌদিতে ইংলিশ একদম না বললে হতো। আমরা আরবি ওনাদের সাথে কাজ করতে 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 আমরা ওনাদের থেকে আরবি শিখছি। আরবি শিখতে আমাদের এমন কোনো বেগ পেতে হয় না, 1-2 বছরের মধ্যে আমরা আরবি শিখে গেছি। তারপর আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি কিভাবে কোথায় গেলে আমাদের যে বেতন, এই বেতন দিয়ে অল্প পয়সা দিয়ে কী করবো, আমরা আস্তে আস্তে কাজ করার চেষ্টা করছি। চাকরি করছি, সাথে সাথে ব্যবসাও করতেছি, ছোটোখাটো অন্য পার্ট টাইমও করতেছি। সেই সব কীভাবে রেমডেস, কীভাবে পয়সা অতিরিক্ত কামানো যায়, আমরা সবসময় সেই চিন্তা চেতনা থেকে আমরা কাজ করে গেছি। ভাইয়া, আপনি এই যে অতিরিক্ত উপার্জনের কথা বলছেন, এই অতিরিক্ত উপার্জনের পরিকল্পনাটা মাথায় কিভাবে আসলো? সাধারণত বাংলাদেশি যারা আমরা আছি, আমরা বাংলাদেশে যারা জন্মগ্রহণ করি, আমাদের একটাই থাকে যে আমরা পৃথিবীর যে কোনো দেশে আপনি পাঠাবেন, আমরা যে কোনো অবস্থা টাকা প্রবাস থেকে দেশে টাকা পাঠাবো। এটা আমাদের বাংলাদেশিদের অন্য কোনো সার্টিফিকেট থাকার না থাক, এই সার্টিফিকেটটা আছে আমাদের। আমি একটু ছোট সুদান আমি গেছিলাম। সুদান আমার ফ্যাক্টরি আছে, আমার কটন ফ্যাক্টরি সুদানে। আমি সুদানে গিয়ে দেখি সেখানে একটা খুব দেশের অবস্থা বেশি ভালো না, সুদান সবাই জানে। সেখানে গিয়ে দিয়ে আমাদের বাংলাদেশিরা কাজ করতেছে। জিজ্ঞেস করলাম কীভাবে তোমরা এখানে? ওরা বলতেছে যে হ্যাঁ, সুদানে তো আমি $300 বেতনে চাকরি করতেছি। সে $300 থেকে $200 দেশে পাঠাচ্ছে, $100 সে খরচ করছে। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি আমাদেরকে পাঠিয়ে দেবো, আমরা ইনশাল্লাহ টাকা পাঠানোর জন্য বাংলাদেশিরা মোটামুটি এই কাজের মধ্যে আমরা ফার্স্ট থাকি। আচ্ছা, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশিরা খুব পরিশ্রমী জাতি? যেখানেই যাই না কেন পরিশ্রম করে আসি আমরা। অবশ্যই। দারুণ। আসলে বাংলাদেশিদের সম্পর্কে সুন্দর সুন্দর কথা শুনতে সবসময়ই ভালো লাগে, কারণ আমরা এই জাতিটা আসলে আমাদের। ভাইয়া, যেমনটা আপনি বলছিলেন এবং আপনার সাথে আমরা বাইরেও যখন আলোচনা করছিলাম, গল্প করছিলাম, তখন জেনেছি যে পরিসংখ্যানে আছে 30 লক্ষ বাঙালি। জি। যদিও আপনি বলছিলেন যে সেটা 40 লক্ষ। 40 লক্ষ অনলি ফর সৌদি আরব আছে। মধ্যপ্রাচ্য পুরায় 1 কোটি প্রবাসী আছে।
1 কোটি বাংলাদেশি আছে। আচ্ছা। 1 কোটির একদম কাছাকাছি। আচ্ছা, যে সময় আপনি গিয়েছিলেন সে সময় কি রেশিওটা এমনই ছিল? না, আরো কম ছিল। আচ্ছা, তাহলে সে সময় কাজের যে প্রতিযোগিতা সেটা একটু কম ছিল এবং এখন নিশ্চয়ই প্রতিযোগিতা আরো বেড়ে গেছে। এই যে প্রতিযোগিতামূলক কর্মবাজার, এই কর্মবাজারে আসলে টিকে থাকতে হলে বাঙালিদের কি ধরনের স্কিল নিয়ে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রতিযোগিতাটা এটা হলো যে আমি অন্যদিকে দেখতে যাচ্ছি। প্রতিযোগিতা এখনো আছে, আগামীতেও থাকবে। জি। এখানে প্রতিটা দেশ তার অর্থনৈতিক আপনার কন্ট্রোল করার জন্য ওনারা বিভিন্ন রকমের আমাদের উপরে ট্যাক্স আকামা এবং বিভিন্ন রকমের কষ্ট আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, যেন প্রবাসীরা অর্থ নিয়ে না নিতে পারে, খুব সহজে না নিতে পারে, সহজে না নিতে পারে। যেখানে আগে আমরা মনে করেন একটা প্রবাসী যদি 1000 রিয়াল মাসিক আমরা ইনকাম করতাম, সেখানে আমরা প্রায় 800 রিয়াল আমাদের দেশে রেমিটেন্স পাঠিয়ে দিতাম। আর বর্তমানে সেখানে আপনি 1000 টাকা কামাচ্ছেন ঠিকই, আপনি সেখানে পাঠাতে পারবেন 500 রিয়াল। আচ্ছা, সরকার পৃথিবীর সব দেশে, পৃথিবীর অন্য দেশ যার যার দেশের অর্থনৈতিক তারা নিজস্ব কিছু পলিসির মাধ্যমে অর্থগুলি ধরে রাখতে চাচ্ছে। সেই সুবাদে এখনও মধ্যপ্রাচ্যে কিছুটা চাপ আছে, বিশেষ করে সৌদি আরবে। তারপরও কিন্তু সুযোগ সুবিধা এখনো অনেক আছে। আচ্ছা, কি কি ধরনের সুযোগ সুবিধা আছে? আমাদের যদি বাংলাদেশ থেকে, আমি এটা মনে করি গত 36 বছর সৌদি আরবে থাকার কারণে আমি এতটুকু বুঝতে পেরেছি, আগামী 100 বছর সৌদি আরবে প্রবাসীরা গিয়ে কাজ করতে পারবে। কর্মসংস্থান অনেক আছে। 3 ভাগে আমি দেখতেছি। একটা হলো আমাদের ক্লিনিং লেবার এবং জেনারেল লেবার যারা যাচ্ছে, আরেকটা হলো টেকনিশিয়ান, আরেকটা হচ্ছে আমাদের জন্য হাই ক্যাটাগরি যারা আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনার বিভিন্ন ক্যাটাগরির। কিন্তু আমাদের বেশিরভাগ সৌদি আরবে যাচ্ছে ক্লিনার এবং লেবার, মানে সি ক্যাটাগরি। জি, সি ক্যাটাগরি। সি ক্যাটাগরিটা স্যালারিটা খুবই কম। একটা সি ক্যাটাগরির ছেলেবেলে এখনো বর্তমানে আপনি মনে করেন থাকা খাওয়ার পরে সে মোটামুটি বাংলাদেশে এখনো 30 থেকে 40 হাজার টাকা এখনো পাঠাতে পারে। আচ্ছা। কিন্তু একজন নর্মাল টেকনিশিয়ান, ওয়েল্ডার বলেন, ইলেকট্রিশিয়ান বলেন, ড্রাইভার বলেন, সে কিন্তু মাসে ম্যাক্সিমাম 80 থেকে 1 লক্ষ টাকা দেশে সে পাঠাতে পারে। এখানে কোনো না। আর সেখানে আসেন আমাদের হাই ক্যাটাগরি। হাই ক্যাটাগরি যেমন আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার, বিভিন্ন রকমের টেকনিশিয়ান, কিন্তু এখানে আমাদের যাচ্ছে না। আমি এটা ফলো করছি যেন বাংলাদেশে যারা একটু লেখাপড়া করে বা ভালো কাজ জানে, কিন্তু ওনারা মধ্যপ্রাচ্য যেতে চায় না, ওনারা চায় ইউরোপে চলে যেতে। আচ্ছা, ওইদিকে ওনাদের একটু যাওয়ার। কেন এই মনস্তাত্ত্বিক জায়গাটা কিভাবে হয় বলে আপনি মনে করেন? কারণে হয় যেহেতু ইউরোপে গেলে ওনারা ন্যাশনালিটি পাচ্ছে, আজীবন থাকা খাওয়ার সুবিধা পাচ্ছে, কিছু ফ্যাসিলিটি পাচ্ছে, সেটা যেটা মধ্যপ্রাচ্যে নাই। আচ্ছা, মধ্যপ্রাচ্য আমরা যারা আছি, আমরা শুধু মধ্যপ্রাচ্য থেকে দেশে আনতে পারি, আমরা নেওয়াটা শিখে নিই। আমরা মধ্যপ্রাচ্য থেকে যে যেখানে আছি, সে আমি যদি আজকে এই মাসে 50,000 টাকা সেভ হয়েছে, আমি কিন্তু আরও 10,000 টাকা কাউতে 60,000 টাকা আমি দেশে পাঠানোর চিন্তাধারা আমাদের মধ্যপ্রাচ্য যারা আছে সবাই একটাই চিন্তাধারা করে কিভাবে দেশে রেমিটেন্স পাঠাবে। আচ্ছা। আর ইউরোপ আমেরিকা সেটা অন্যরকম, সেটা ওনাদের অন্যরকম একটা চিন্তাধারা থাকে, তারা ওনারা। ভাইয়া, আপনার কথার মধ্য থেকেই আপনি যে ভাগ করলেন 3 শ্রেণীতে, তৃতীয় শ্রেণীর যে মানুষগুলো হয়তোবা খুব কম পড়াশোনা করে শুধুমাত্র তারা কাজ করার উদ্দেশ্য নিয়েই যাচ্ছে সৌদি আরবে। এই যে কাজ করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছে, চোখে অনেক বড় স্বপ্ন দেখছে, ওখানে গিয়ে কি অনেক সময় স্বপ্ন ভঙ্গ হচ্ছে? স্বপ্ন আমি যেটুকু দেখেছি, এখান থেকে 80% ছেলেবেলে যারা যাচ্ছে সি ক্যাটাগরিতে, ওনারা বাংলাদেশে কোনো কাজকর্মের সাথে ওনারা কাজকর্ম করে না। ওনারা একটা বিষয় নিয়ে চলে যাচ্ছে, মনে করতেছে যে বাংলাদেশ মধ্যপ্রাচ্যে গেলে আমার মনে হয় যে পয়সা কামাতে পারবো। আচ্ছা, যখন ওনাকে সৌদি আরব গিয়ে বা মধ্যপ্রাচ্য যে কোনো জায়গায় গিয়ে যখন কর্মস্থলে যায়, তখনই ওনার একটা চিন্তা চেতনা ওঠায়, আমি কি ভুল করলাম মধ্যপ্রাচ্যে এসে। কেন উনি তো দেশে কোনো কাজ করেনি, দেশে কোনো শ্রম দেন করে এসেছি, গিয়ে দেখছি যে সিনারিওটা আরেক রকম। কেন এখানে যদি সে কাজ করে যেত, তাহলে ওই দেশে কাজ করা তো মনমানসিকতা থাকতো, কিন্তু সে তো এই দেশে কোনো কাজকর্ম করে যায়নি। এখন যে কোনো কারণে বসতে মা বাবা ভাই বোন ওরা প্রবাসে পাঠিয়ে দিচ্ছে। আরেকটা ভালো ছেলে যেটা কিন্তু রেখে দিচ্ছে, যেটা ছেলে একটু দুষ্ট সেটাকে বলে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু দুষ্ট ছেলেটা বিদেশে গিয়ে করবে কি? আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে যে ভালো ছেলেটাকে আমরা। এই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে পরিবার থেকে দুষ্ট ছেলের কথা আপনি বলছিলেন, যে দুষ্ট ছেলেটাকে হয়তো বা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বা পড়াশোনা করানো যাচ্ছে না, তখন কিন্তু পরিবার ভাবছে যে দেশের বাইরে গেলে একটা নিয়মতান্ত্রিক জীবন হবে একই সাথে। এটাও একটা পরিবারের সুন্দর চিন্তাই আমি বলবো। কিন্তু আপনার কথা থেকে যে বিষয়টা আসলো যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, যেখানেই যাও না কেন পরিশ্রম করতে হবে। পৃথিবীর যে কোনো জায়গায় যেতে হবে, পরিশ্রমের মাধ্যমে আপনাকে অর্থ আয় করতে হবে, এইটা মাথায় রাখতে হবে। আচ্ছা, মনে করেন যে পরিশ্রম করার মানসিকতা আছে, জি,
সেক্ষেত্রে কি ধরনের নলেজ নিয়ে গেলে, এক্সপিরিয়েন্স নিয়ে গেলে ওখানে গিয়ে পরিশ্রমটা করতে পারবো, টাকা ইনকাম করতে পারবো, যেরকম জীবন প্রণালী চাই সেটা আমি অর্জন করতে পারবো? প্রথমত আমি বলবো যে শিক্ষা তো অনাবার্য, আপনি সেখানে কোনো শিক্ষাটা নিয়ে যেতে হবে। সেকেন্ড হলো যে আমি যদি হাতের কোনো কাজ শিখে যাই, পৃথিবীর যে কোনো জায়গায় আমি হাতের কোনো কাজ শিখে যাই, তাহলে সেটা আমি কাজে লাগাতে পারবো। আচ্ছা। আর সবসময় আমার মাথায় এটাই রাখতে হবে যে আমি যে কর্মে আসছি, যে কন্ট্রাক্ট আসছে, যেটা এখন পৃথিবীর অনেক দেশে আপনাকে ওপেন করে দিয়েছে। আপনাকে আমি একটা কোম্পানিতে আসলাম 2 বছরের কন্ট্রাক্ট, এই 2 বছরের কাজ করতে করতে আমি বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করব যে আমার এই মেধাটাকে অন্য জায়গায় আমি লাগাতে পারি কিনা, স্থানান্তর করা। সেই সুবাদে আমরা এখানে ঠিক আস্তে আস্তে তার পরিস্থিতি হয়ে যায়। আর পৃথিবীর আমি মনে করি যে মধ্যপ্রাচ্যে আপনি যেখানে যাবেন প্রবাসী বাংলাদেশি পাবেনই। তো একে অপরকে হেল্প করে। যখন আপনি কোনো কাজ জানেন, কোনো কাজের আগ্রহী প্রকাশ করেন, তখন সে আপনাকে নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করার চেষ্টা করে। আর বিশেষ করে আগে যেরকম একতরফা ছিল যে তুমি স্পন্সর থাকতে হবে, কাজ করতে হবে, এখন সৌদি সরকার সেটা উগ্র করে দিয়েছে। এখন অনেক ফ্যাসিলিটি দিয়েছে সৌদি সরকার, কিন্তু আপনি 2 বছর কন্ট্রাক্ট পরে আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনি ওপেন, আপনি ইচ্ছা করলে থাকতে পারবেন, ইচ্ছা করলে আপনি চলে আসতে পারবেন। আচ্ছা, আপনাকে ধরে রাখতে পারবে না। আচ্ছা, এই সুযোগ সুবিধাটা সেই সুযোগ দিয়েছে সৌদি সরকার। এবার যদি ভাইয়া একটু দেশে ফিরে আসি, গত 5 আগস্টের পর বাংলাদেশে একটা নতুন অভ্যুদয় হয়েছে। এই নতুন বাংলাদেশ নিয়ে আপনার চোখ থেকে আসলে শুনতে চাই যে আপনি কি চোখে দেখেন এই নতুন বাংলাদেশকে, এবং একই সাথে আপনার আশেপাশে যেসব সৌদি আরবের বাঙালি ভাইরা আছে তারা কিভাবে দেখছে এবং তাদের অনুভূতিটা কেমন, এটা একটু আপনার মুখ থেকে শুনি। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। সৌদি আরবে মধ্যপ্রাচ্য, আমি সৌদি আরব মধ্যপ্রাচ্য, আমাদের বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকির সাহেব, জি, সৌদি আরব বিএনপি সভাপতি, আমি ওনার নেতৃত্বে কাজ করেছি। যেমন গত 16 বছর যাবৎ বাংলাদেশে যে একটা স্বৈরাচার সরকার ছিল, সেখানে আমরা যেহেতু আমরা দেশে আসতে পারিনি এবং অনেক সমস্যার মধ্যে পড়েছি। যে রেমিডেন্সটা আমরা এখান থেকে পাঠাইতাম কষ্ট করে, সেই রেমিডেন্স আবার উল্টা তারা পাচার করে দিত। এগুলি নিয়ে আমরা সবাই ফেড আপ ছিলাম। মধ্যপ্রাচ্য আপনি 90%, 95% প্রবাসীরা ফেড আপ ছিল। আপনার যখন রেমিডেন্স শাটডাউন, আপনার আগস্ট মাসে যখন রেমিডেন্স শাটডাউন, সেখানে আমি নিজে, আমাদের মুকির সাহেব এবং আমাদের সাথে অনেকজন ছিল আমাদের সৌদি আরব বিএনপির, আমরা পুরো মধ্যপ্রাচ্যে কাজ করছি। আপনার একটা জিনিস খেয়াল করবেন, 5 আগস্টের কয়েকদিন আগে 5 বিলিয়নের নিচে রেমিডেন্স নেমে গিয়েছে, শাটডাউন হয়ে গেছে। তখন ওনারা বারবার বলতেছিলেন রেমিডেন্স পাঠান, রেমিডেন্স। কিন্তু আমরা দেখেছি আমাদের সাথে একতা প্রকাশ করছে। আমরা বিভিন্ন কোম্পানিতে গিয়েছি, ক্যাম্পে গিয়েছি, দোকানে গিয়েছি, বিভিন্ন বাসা বাড়িতে গিয়েছি। সবার একই কথা ছিল যে সরকার পরিবর্তন হওয়া ছাড়া আমরা কোনো রকম রেমিডেন্স দেশে পাঠাবো না। সেটা আমি মধ্যপ্রাচ্য সকল ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমাদেরকে সহযোগিতা করছে এবং দেশকে সহযোগিতা করছে। আর বিশেষ করে এই 5 আগস্টের পরেই তো পরিবর্তনটা আসছে। এখন অনেকে যারা 50% মানুষ আমি মনে করবো যারা দেশে আসতে পারতো না পলিটিক্যাল কারণে, তারা এখন দেশে আসতে পারতেছে। আর দেশের পরিবর্তন, দেশের এখন যে পরিবর্তন হচ্ছে, আমরা চাচ্ছি যে আরও একটু পরিবর্তন হোক। আরও একটু পরিবর্তন হচ্ছে, যেহেতু আমরা প্রবাসে যারা আছি, আমরা আমাদের যে এম্বাসিগুলি, এখানে আর কিছু পরিবর্তন আনতে হবে। আচ্ছা, আপনি সংস্কারের কথা বলছেন, আসলে আমরাও সংস্কারে বিশ্বাসী যে সংস্কার যে কোনো জায়গাকে নতুনভাবে উদ্ভাবন করে। বর্তমান সরকারের সংস্কার কর্মসূচি কিন্তু চলমান ভাইয়া। এই যে সংস্কার চলছে, আমরাও চাই যে দেশ নতুন করে ভেঙে চুরে নতুন একটা রূপ নেক। আপনি একজন প্রবাসী হিসেবে, সৌদি আরবের প্রবাসী হিসেবে আপনার কাছে জানতে চাই যে আপনি কি কি ধরনের সংস্কার প্রত্যাশা করছেন? প্রথমত আমি 16 কোটি মানুষকে ধন্যবাদ জানাই যে 54 বছর পরে প্রবাসীদেরকে রেমিডেন্স দিয়ে দেশ চলে বা দেশের অর্থনৈতিক পরিপূর্ণ, এটা 54 বছর পরে মানুষ জানতে পেরেছে। কিন্তু আসলে আমাদের প্রবাসীদেরকে আগে এভাবে মূল্যায়ন করা হতো না। আর সংস্কার শুধু আমি যেতটুকু বুঝি মৌখিক বলা, এটা সংস্কার হচ্ছে না। সংস্কার যেহেতু আমাদের দেশে কর্মসংস্থান নাই, আমি প্রবাসে যেতে হবে, কাজ করতে হবে, অর্থনে আমাকে সুযোগ করে দিতে হবে যাওয়ার জন্য। আচ্ছা, আমার টিকিটের রেট কমাতে হবে। টিকিট সিন্ডিকেটে এখন সৌদি আরব, আমি সৌদি আরব থেকে আসা যাওয়া, আমার টিকিটের পয়সা গেল কত, 52,000 টাকা আসা এবং যাওয়া। আপনি কালকে একটা টিকিট আপনি যে কোনো এয়ারলাইন্সে যাওয়ার জন্য বলেন, আপনি 80,000 টাকা নেবে। এটা টিকিট সিন্ডিকেট। এগুলি যুগ যুগ করে বলে আসছে, কোনো সংস্কার হচ্ছে না। একটা মানুষ বিদেশে যাবে, সে নিচের ভাই, মা, বাপ, বউ, বাচ্চা সবকে ত্যাগ করে সে প্রবাসে যাবে রেমিডেন্স আনার জন্য। সেখানে তাকে সহজ রাস্তা করে দিতে হবে, তার পাসপোর্ট করে দেওয়ার জন্য সুযোগ করে দেব। 24 থেকে 48 ঘন্টার তার পাসপোর্ট হয়ে যেতে পারবে। আপনি কোনো বিষয় যদি মেন পাওয়ারে যায়,
15 দিন 20 দিনে কোনো মেন পাওয়ার ক্লিয়ারেন্স পাচ্ছে না। এখানে আপনি বিভিন্ন জায়গায় এগুলি শুধু মুখে বলে কোনো শেষ হবে না। আমার কথা হলো এখন তো বর্তমান পলিটিক্যাল সরকার নাই, এখন অন্তর্বর্তীকালীন সরকার। ওনারা যদি চেষ্টা করে কিছু জিনিস যদি আমাদেরকে ইজি করে দেয় তাহলে, এবং প্রবাসে মানুষ যাওয়ার জন্য একটু রাস্তা ওপেন করে দেয়, আমি মনে করি যেটা দেশের জন্য ভালো হবে, জনগণের জন্য ভালো হবে। ভাইয়া গল্প তো করছি, এ পর্যায়ে একটা বিরতি নিতে চাই। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, চলে যাচ্ছি অতিথির কাছে। ভাইয়া, এবারে আপনার কাছে জানতে চাচ্ছি ভাইয়া, গত 10 বছরে প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় কি ধরনের উদ্যোগের ঘাটতি ছিল বলে আপনি মনে করেন? আমি মনে করি আমাদের কোনো স্বার্থ সেগুলো ছিলই না। আমরা দেখতেছি আমাদের গত 10 বছরে তো আমাদের যে সরকার ছিল, যা আমাদের জন্য যে বিশেষ করে আমি এবং আমাদের মুকেশ সাহেব আমাদেরকে সৌদি আরব সরকার অ্যারেস্ট করেছে এই পলিটিক্যাল কারণে, বিভিন্ন রকম অ্যাঙ্গেল। আমরা কিন্তু পলিটিক্যাল এমনভাবে ছিলাম না, আমাদেরকে বিভিন্ন কারণে আমাকে হয়রানি করা হচ্ছে। বিশেষ করে গত সরকার যে সৌদিতে যে গত অ্যাম্বাসাডার ছিল জাভেদ পাটোয়ারি সাহেব, আমাদের প্রবাসীদের জন্য কোনো কাজ করে না, এখান থেকে আমাদেরকে প্রবাসীদের যাওয়ার কোনো সুযোগ করে দেয়নি। আর ওনারা বিভিন্ন রকমের পাবন্দি করে দিয়েছে, যেহেতু প্রবাসী কম যায়, এখান থেকে প্রবাসী কম যেতে পারে। তো এখন বর্তমানে আমি ওনাদেরকে সবার কাছে একটাই অনুরোধ করব, কিভাবে প্রবাসী যাবে আপনার সেই ওয়েটা আপনার কিছু সংখ্যক বুদ্ধিজীবী যারাই বলেন, প্রবাসী যারা রিক্রুটিং এজেন্সি বলেন, যারা মন্ত্রণালয়ে কাজ করে, ওনাদেরকে নিয়ে বসে একটা গ্রুপ করে দিয়ে আমার মনে হয় যে আপনার প্রবাসী থেকে যাওয়ার জন্য প্রবাসীর সুবিধা বিভিন্ন, আপনার এম্বাসিগুলি কোনো সুবিধা পাচ্ছি না, আমাদের যে এম্বাসিগুলি কোনো সুবিধা পাচ্ছে না, মানুষদেরকে কোনো সহযোগিতা, আমাদের সাধারণ পাবলিক কোনো সহযোগিতা করে না, বারবার যুগ করে বলে আসছে, কোনো এটার কোনো প্রতিকার পাচ্ছি না আমরা। আচ্ছা, আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে, যেটা বলবো সেটা করব। আচ্ছা, আমরা দুর্নীতি করব না, দুর্নীতি করতে দেব না, আমাদের এই জায়গার থেকে আসতে হবে, তাহলে আমরা পরিবর্তন অবশ্যই পাবো। আপনার কি মনে হয় না যে কূটনৈতিক প্রচেষ্টা গ্রহণ করলে এই ব্যাপারে একটা সমাধান আসতে পারে? অবশ্যই, কূটনীতিক তো অবশ্যই নিতে, কূটনীতিক বাইরে তো কিছু যেতে পারবো না। এখানে আমার আরেকটা প্রস্তাব আছে, যেমন আমি মনে করি আমি প্রবাসী, আমি এখন ইনভেস্টার সেখানে, বা আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ভাইয়েরা আছে, আমার ইনকাম সোর্স হলো যে 5 লক্ষ টাকা মাসে, কিন্তু আমি ওই দেশের নিয়ম কানুন অনুযায়ী আমি টাকা পাঠাতে পারতেছি 1 লক্ষ টাকা, বাকি 4 লক্ষ টাকা আমি কি করব? এটার আনার তো আমার কোনো সুযোগ নেই। এটা নিয়ে সরকার কোনো চিন্তাধারা করতেছে? আমাদের এই টাকা বৈধতা দেওয়ার কোনো সুযোগ আছে? এখন এই টাকা আমি যে কোনো অবস্থায় দেশে আনবো, আনার পর আবার ইনকাম ট্যাক্সের ফাইলে আমি পড়তেছি, আবার দুর্নীতি ইয়েতে পড়তেছি, এই টাকা কোথায় ফেলে কীভাবে, কিন্তু আমার তো ইনকাম সোর্স আমি দেখাতে পারতেছি না, ওখান থেকে রেমেডিস আকারে পাঠাতে পারতেছি না। আমার টাকা তো আমি কোথায় ফেলে আসবো না, আমার টাকা তো কষ্ট হয়, আমি তো টাকা তো আনবই। হ্যাঁ, এবং এটা পরিশ্রমের অর্জন আমার। এখন আমি এইটার বৈধতা আমাকে কে দিবে? অন্তর্বর্তী সরকার যারা আছেন, আমি ওনাদের কাছে একটা প্রস্তাব করব, প্রবাসীরা যারা রেমিডেন্স তাহলে ওনারা উৎস পাবে, এটা নিয়ে কূটনীতিকভাবে কথা বলা উচিত। আপনার কাছে জানতে চাই যে প্রজন্ম থেকে প্রজন্ম, আসলে আপনি যেহেতু দীর্ঘদিন আগে গেছেন, এই যে প্রজন্ম থেকে প্রজন্মের একটা পার্থক্য দেশে যখন দেখে গিয়েছেন যে আপনার বাবা মারা একটা কালচারে নিজেদেরকে তাদের যাপিত জীবন পালন করছে, আপনি সেই কালচারের অনেকখানি নিয়ে গেছেন সৌদি আরবে। পরবর্তী প্রজন্মের কাছে আসলে পাস করার যে ব্যাপারটা, তাদের মধ্যে কি দিচ্ছেন বাঙালি কালচারের? আগের যে কালচার সেটা ছিল পরিবর্তন হয়ে গেছে। সেটা আগে আমাদের শিক্ষা ব্যবস্থাও আপনার মোটামুটি 30 বছর আগে 40 বছর আগে সেখানে অবস্থান দেখেন, বর্তমানে অবস্থান দেখেন, বর্তমানে আপনার ছেলেবেলেতে শিক্ষাগত যোগ্যতা এবং বাইরে যাওয়ার এবং ইনকাম সোর্স, ব্যবসা বাণিজ্য, সবাই একটা এত টেকনোলজি ছিল না, এত টেকনিক্যাল ছিল না আমাদের দেশে। এখন পরিবর্তন হয়েছে, দেশের পরিবর্তন হয়েছে, আমাদের যুগের পরিবর্তন হয়েছে, সারা বিশ্বের সাথে আমরা একত্রিত হয়ে আমরা কাজ করতে হচ্ছে। সেই সুবাদে আমাদের অনেক কিছু পরিবর্তন হয়েছে। সেখানে আমরাও, আমাদের ছেলেবেলারাও, যেটা আমরা প্রবাসে, যেখানে আমি প্রথমে বলছিলাম আমি 1000 রিয়াল বেতনে আমি সৌদি আরবে গেছিলাম, এখন সেই ছেলেকে আপনি 5000 রিয়ালে পাঠাতে পারবেন না, কারণ তার পরিবর্তন হয়েছে। একদম একদম। সেক্ষেত্রে কি কর্মসংস্থানের জায়গাটায় বেতন বৃদ্ধি যেটা আমরা বলবো, সেটা কি হয়েছে? সৌদি আরব বেতন বৃদ্ধি যেটা হয়েছে আপনাকে বলি, আমরা যখন গেছিলাম তখন সৌদি রিয়াল ছিল 1 রিয়াল সমান 6 টাকা 50 পয়সা, আর সেই সৌদি রিয়াল এখন 1 রিয়াল সমান 32 টাকা 50 পয়সা। আচ্ছা, পরিবর্তন হয়েছে। কিন্তু এখন আমি সেটাই বলবো
যে আপনি যেখান থেকে যান প্রবাসে, আপনি একটা উদ্দেশ্য নিয়ে গিয়েছেন, আপনি একটু সময় দিতে হবে। আজকে গিয়ে কালকে হবে না, আপনি একটু সময় নিতে হবে, 2 থেকে 3 বছর ওই দেশের কালচার বুঝতে হবে, তখনই আপনি পরিবর্তনটা আসবে। আপনি যদি মনে করেন আজকে গিয়ে কালকে আমি কিছু করব, আমি বলবো সেটা কিছু হবে না। আপনি পরিবর্তনের জন্য সময় নিতে হবে হাতে। আপনি যখন আপনি মেন্টালি থাকবে যে আমি কিছু একটা করব, পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, কোন সেক্টরগুলোতে বা কি ধরনের শ্রমিকের আসলে বেশি ডিমান্ড আপনি সৌদি আরবে দেখছেন? সৌদি আরব বেশি, আমি যেটা মনে করি সৌদি আরবে কনস্ট্রাকশন, ওয়েল্ডার, আচ্ছা, তারপর আপনার কম্পিউটার কনস্ট্রাকশন ক্যাটাগরি টেকনিশিয়ান বেশি, ওয়েল্ডার, ড্রাইভার। বাংলাদেশের অনেক নারীরাও সৌদি আরবে গিয়ে কাজ করার চেষ্টা করছে এবং তাদের সাথে আসলে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেক সময় পেপার পত্রিকায় লক্ষ্য করা যায়। এটার আসলে সত্যতা কতখানি? এটা আমি পুরোপুরি বলতে পারবো না, তারপর যেটুকু অনুমান করছি, আমাদের এখান থেকে যারা সৌদি আরব একটা বাসার জন্য একটা কাজের মানুষ নিয়ে যাচ্ছে, ওই সৌদিটা ওখান থেকে প্রায় বাংলাদেশি টাকা 4 লক্ষ টাকা খরচ করে একজন কাজের মানুষ নিয়ে যাচ্ছে। আচ্ছা, সেখানে ভালো খারাপ সবই আছে। আর সবচেয়ে দুঃখজনক হলো যারা এখান থেকে যাওয়ার পরে 1 মাসও কাজ না করে ওই সৌদি বাসা থেকে চলে যায়, সেটা আমাদের জন্য বিশাল হেসিং অবস্থা হয়ে যায় যে আমি তোমার 4 লক্ষ টাকা দিয়ে একটা মানুষ নিয়ে আসলাম বাসা কাজের জন্য, কাজ অতিরিক্ত বা বেশি, এই জন্য মহিলাটা চলে গেল। সে কিন্তু না ভেগে গিয়ে সে এটাও করতে বলে যে আমি তোমার এখানে কাজ করবো না, তোমার কন্ট্রাক্ট আমি ফুলফিল করবো, আমি দেশে ফেরত যাব। আচ্ছা, তাহলে রেকর্ড এজেন্সি এবং মালিক পক্ষ 2 পক্ষ যেটা যাই হতো সমাধান হয়ে যেত। আর বিশেষ করে সৌদি আরবে যারাই যাচ্ছে মহিলা, অ্যাকচুয়ালি এটা তো সৌদি আরব হলো যে ওনাদের যে বাড়িগুলি হলো যে আমাদের ফ্ল্যাট বাড়ির মতো না, আমাদের 4টা-5টা ফ্ল্যাট, ওনাদের একটা বাড়ির সমান। আচ্ছা, সেই সুবাদে ওনাদের কাজ অনেক বেশি হয়। আমাদের মেয়েরা কিন্তু এই কাজগুলি সহ্য করতে পারে না, এই কারণে বেশিরভাগ এই সমস্যাগুলি সৃষ্টি হয়। তবে সেখানে কর্মসংস্থান অনেক আছে। সৌদি আরবে মেয়ে যারা গেছে এর থেকে যদি আরো 10 গুণও যায়, কর্মসংস্থান কম হবে না। আচ্ছা, আবারও আপনার ক্যারিয়ারের দিকে চলে আসি। একজন নতুন ইনভেস্টর কোন কোন সেক্টরে ইনভেস্ট করছেন এবং কিভাবে এই যে নতুন ইনভেস্টর হওয়ার পরিকল্পনাটা এটা মাথায় আসলো কিভাবে? ইনভেস্টর 2022 সরকার, সৌদি সরকার ডিক্লেয়ার দিল যারা ব্যবসা করতেছে, যারা স্পন্সরের সাথে, তারা ওপেন হয়ে যাও, আমরা তোমাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছি। আচ্ছা, আমাকে গভর্নমেন্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিছে, তোমরা এত টাকার মধ্যে তোমরা এটাকে করো, আমাদের সাথে ইনভেস্টর হয়ে যাও। আচ্ছা, আমরা পেপারপত্র জমা করলাম, আমাদেরকে সরকার সহযোগিতা করলো এবং ওপেন হয়ে গেলাম, আমরা ইনভেস্টর হয়ে গেলাম। আচ্ছা, আমাদের সবচেয়ে ভালো লাগতেছে এই ইনভেস্টর কিন্তু আমরা দেশ থেকে টাকা নিয়ে ইনভেস্টর না, আমরা ওইখানে টাকা দিয়ে ওইখানে ইনভেস্ট হয়েছি। তো ইনভেস্টর ওইখানে সরকার সব সুযোগ করে দিয়েছে। যেমন আমার মক্কায় হোটেলে ব্যবসা আছে, আপনি হোটেলের ব্যবসা থেকে শুরু করে কনস্ট্রাকশন থেকে হোটেল ব্যবসা, সব ব্যবসা আপনি করতে পারতেছেন। 2-1টা ব্যবসা ছাড়া আপনি মোটামুটি সবগুলিতে আপনার সরকার আপনাকে ফ্যাসিলিটি দিয়ে যাচ্ছে। এবং যদি আপনি বৈধভাবে সেখানে ব্যবসা করতে পারেন, আমি তো এখনও বলি সৌদি আরবের উপরে পৃথিবীর কোনো দেশ নাই যে সৌদি আরবের বেশি পয়সা ইনকাম করতে পারবে। সুন্দর একটি কথা, এবং এটা নিশ্চয়ই, এই কথাটা নিশ্চয়ই যারা আজকে টিভি সেটের সামনে বসে আমাদের এই আয়োজন দেখছে এবং সৌদি আরবে যেতে চায় তাদের জন্য অনেক আশা জাগা নিয়ে হবে আমার মনে হচ্ছে। ভাইয়া, আমরা আয়োজনের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি অনেক রকম কার্যক্রমের মধ্যে দিয়েই যাচ্ছেন, অনেক ধরনের বিষয়ের সাথে আপনি জড়িত আছেন, ব্যবসা, এবং আপনি একজন ইনভেস্টর, এবং আপনি পারিবারিক জীবনেও ভীষণ সুখী এবং সমৃদ্ধ একটা পারিবারিক জীবন যাপন করছেন। নতুন বাংলাদেশ এবং এই সম্ভাবনার বাংলাদেশ নিয়ে যদি ছোট করে বলেন যে আপনার স্বপ্ন কি? আমরা পরিবর্তন চাচ্ছি, পরিবর্তন আসবে। জি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া সরকার চাচ্ছি, যেই 16 বছর মানুষ যেখানে ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি, ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে একজন সরকার আসুক, সেই সরকার আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষকে চাওয়া পূরণ করবে। বাহ, সুন্দর চাওয়া, এবং সত্যি এই চাওয়াটাই বাংলাদেশের প্রতিটা মানুষের। অনেক ধন্যবাদ আজকে আমাদের এই আয়োজনে আসার জন্য। ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ, দর্শক সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, আজ কথা বলছিলাম সৌদি আরবের মাটিতে সফল ব্যবসায়ী এবং রাজনীতিবিদ আব্দুল মান্নানের সাথে, যিনি স্বপ্ন দেখেন এক উজ্জ্বল বাংলাদেশের, স্বপ্ন দেখেন মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের অবস্থান শক্ত করবে। প্রবাসে পরবাসে অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্তই। আসছে সপ্তাহে আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।